সকলকে স্বাগতম আমাদের এই পডকাস্ট সিরিজে। আমরা অ্যাকচুয়ালি একদম ভিন্ন রকমের একটা মানে সিরিজ শুরু করেছি। এই সিরিজের আজকে যে প্রথম সেশন, সেই সেশনে এমন একটা লোককে নিয়ে আসলাম যাদেরকে আপনারা সবাই চিনেন, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন। কিন্তু লোকটাকে শুধু সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তার জন্য আপনি ভাববেন না সেজন্য আসার মেইন রিজনটা হচ্ছে লোকটা কিন্তু গভর্নমেন্ট জব রিলেটেড ব্যাপার নিয়ে কিন্তু প্রচণ্ড নলেজ রাখেন। তো সেই ব্যাপারে আপনাদেরকে কিন্তু বিভিন্ন আপনাদের যে প্রশ্নগুলো মাথায় সবসময় আসে সেই ব্যাপারে, সেই টিপিএসসি রিলেটেড হোক, টিসিএস টিপিএস রিলেটেড হোক, বিভিন্ন কিছুর উপরে কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে উনি সাজেশন দিতে পারবেন। সেই হিসাবে কিন্তু ওনার সঙ্গে আসা। উনি খুবই পরিচিত মানুষ, আর সেশনটা কিন্তু খুবই ধামাকেদার হতে যাচ্ছে, কারণ ওনার সম্বন্ধে জানবো অনেক প্রশ্ন যেগুলো আপনাদের মাথায় সবসময় এসছে সেগুলো জানবো, সঙ্গে বিশেষ করে টিপিএসসির উপর জানবো। টিপিএসসি জানা মানে কিন্তু এসএসসি, জেআরবিটি এসব জিনিসগুলোর কিন্তু সম্পূর্ণ যেহেতু সিমিলারিটি আছে, সেগুলো আপনারা যারা প্রিপারেশন করছেন ওদের জন্য কিন্তু এই সেশনটা খুবই মূল্যবান। চলুন শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। আশা করি আপনারা সবাই চিনে নিয়েছেন, উনি আর কেউই নন, আসলে নাম বলার তো অপেক্ষাই রাখে না, তবু বলছি, উনি হচ্ছেন টিপিএস প্রসূন কান্তি ত্রিপুরা। নমস্কার সবাইকে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের রিকোয়েস্টকে রেখে আমাদের সঙ্গে বসছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমিও দিতে চাই আপনাকে, যে আপনারা আজকে অনেক দূরে এসেছেন আমার সাথে কথা বলার জন্য। আপনার কল্যাণে অ্যাকচুয়ালি এত সুন্দর জায়গা দেখা, যেটা মানে ভাবা যায় না যে ত্রিপুরাতে এত সুন্দর জায়গা আছে, সেই জিনিসটা দেখতে পারলাম, সেটা আপনাকে, সেটার জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরার জল সত্যি খুবই সুন্দর। একদম স্যার, একদম স্যার। যত ভেতরে যাই, যত দূরে যাই, তখন দেখতে পারি যে আসলে ত্রিপুরা কত সুন্দর। স্যার চলুন শুরু করি। যেহেতু সমীশে আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করাই, সঙ্গে অবশ্যই আমরা এবার থেকে স্কুল রিলেটেড ক্লাস 8 to 12 বিশেষ করে সায়েন্স অ্যান্ড এসএসটি যে পার্টটা, সেটার উপর আমরা শুরু করলাম। তো সুতরাং আমরা অ্যাকচুয়ালি কমপ্লিটলি এডুকেশনে আছি, তো আপনার থেকে অনেক কিছু এডুকেশন রিলেটেডই জানবো স্যার। কিন্তু তার আগে টিপিএস প্রসূন কান্তি ত্রিপুরা লোকটাকে, সেই জিনিসটা জানা খুব দরকার। তো তার জন্য স্যার একটা সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আমার থাকবে, যে আজকের দিনে যদি আমরা বসে দেখি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু যথেষ্ট ফেমাস হয়ে আছেন, অবশ্যই আপনার কাজ নিয়ে তো সেটা এমনিতেই ফেমাস আছেন, সঙ্গে সোশ্যাল মিডিয়াতে মানুষ জানে না ত্রিপুরা রাজ্যে, অন্তত কিছুদিন পরে আই এম শিওর কে ইন্ডিয়া উইল নো। কিন্তু আজকের দিনে এত ফেমাস হয়েও আমার কাছে ফিল হয় যেন এত ডাউন টু আর্থ, এত সিম্পল থাকা, এটার মানে রহস্য কি, কিভাবে সম্ভব, এটা কি মানে এই রাজটা কি? রহস্য অ্যাকচুয়ালি কিছু না, একটা যেটা আমরা জানি সেটা হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ি থেকে আমাদের শিক্ষাটা শুরু হয়, মা বাবা থেকে শুরু হয়, এবং স্কুলে গিয়ে গুরুজন যে টিচার্সরা থাকেন তাদের থেকে শেখা হয়, এবং আমরা নিত্যদিনে আমাদের চলার পথেও অনেক কিছু শেখার আছে, ভালো গুণগুলো শিখে নিতে হয়। সিনেমাতে একটা কাহিনী দেখায়, ফুল কাহিনী দেখায়, কেউ হিরোর রোলটা শিখে নিয়ে আসে, আর কেউ ভিলেনের রোলটা নিয়ে আসে, কেউ বা শাশুড়ির রোল, কেউ বা বাবার রোল, এগুলো দেখে। একদম স্যার। মেইন হচ্ছে আমার মতে হচ্ছে একটা ছোট্ট একটা গল্প বলি। একজন পুলিশ অফিসার, খুব বড় র্যাঙ্কের, সাবেক রিটায়ারমেন্টে গিয়েছিলেন। তা উনি থানাতে গিয়েছিল ওনার কিছু একটা মিসিং ডায়েরি করার জন্য। তো থানাতে যাওয়ার পর কেউ চিনতে পারেনি ওনাকে, উনি একটা বসেছিল চেয়ারের মধ্যে। তো একজন অফিসার আসলো, তখন অফিসারকে পরিচয় দিল যে আমি রিটায়ার্ড পুলিশ অফিসার। তো তখন সে স্যার বলে সম্বোধন করে একটা চার অফার করলো। তখন উনি চেয়ারে বসে বসে ভাবলেন যে অ্যাকচুয়ালি তো আমাদের যে জীবনটা সেটা হচ্ছে একটা দাবা খেলার মতো।
দাবা খেলার দাবার বোর্ডের মধ্যে দেখেন রাজা, মন্ত্রী, প্রজা, গুড়া, সৈন্য বলে সবাই যার যার পজিশনে থাকে, কিন্তু যেই খেলাটা আবার শেষ হয়ে যায় সেই দাবা গুটিগুলোকে কোথায় রাখে? একটা কোটার ভেতরে। একদম একদম। তার মানে কি, আমি যদি এখন ডিএসপি বলে অহংকার করি, আমি এই পোস্টে আছি বলে যদি আমি অহংকার করি, অন্যদের আমার সামনে যে আসে তাকে যদি আমি সম্মান দিতে না জানি বা না দেই, তাহলে একদিন আমারও সেই দাবা খেলার গুটিগুলোর মতো তো হবে। একদম স্যার, একদম। রিটায়ারমেন্টের পরে আমরা তো সব সেই একই জায়গাতেই চলে যাব। কারেক্ট কারেক্ট স্যার। তো আমাদেরকে মনে রাখতে হবে আমি একজন মানুষ, একদম। আর আমার সামনে যে আছে উনি একজন মানুষ। কারেক্ট। আমার কর্তব্য ওনাকে সম্মান দেওয়া, হ্যাঁ। এবং আমি কর্তব্য ওনা থেকে আমি সম্মান চেয়ে নেওয়া। দারুণ স্যার, দারুণ স্যার। তো অ্যাকচুয়ালি সেইভাবেই আমি একদম এগিয়ে এসেছি আর এগিয়ে যেতে চাই। এই জিনিসটা স্যার আমি মনে করি মানে আজকালকার জমানার হোক বা আগের হোক, মানে সবার এই জিনিসটা ফলো করা উচিত। হ্যাঁ। কারণ সব ব্যাপারে কিন্তু এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। অনেক মানুষ নিজেকে মানে একটা কিছু জানার পর, আমি অনেক সময় দেখি যে একটা ছোট্ট একটা জিনিস শিখে নিল, আমি এটা জানি, আমি এটা পারি, কিন্তু শেখার তো বিলিয়নস অফ থিংস আর দেয়ার। শেখার শেষ তুমি নেই। ওই বিলিয়নস অফ থিংসের মধ্যে একটা জিনিস শিখেছ, তো এই জিনিসটা মানুষের মনে থাকা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, যেটা আমি বলেছিলাম যে টিপিএস প্রসূনকান্তি ত্রিপুরা, ওনার যদি স্টোরিটা আমি একদম খুবই খুবই সিম্পলভাবে, Actually, একদম শর্টকাটে যদি আচ্ছা। একটু শুনি স্যার। অ্যাকচুয়ালি আমার জন্ম হাকুতৈসা, দুমাছড়া, সেটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্টের মনু থেকে 4 কিলোমিটার পশ্চিম দিকে যেতে হয়। আচ্ছা তো সেই গ্রামে যেতে গেলে আগে গাড়ি রাস্তা ছিল না, আমাদের নদীর সাঁকু পার হয়ে হেঁটে যেতে হয় মনু আচ্ছা, থেকে, আচ্ছা। প্রায় 2.5 কিলোমিটার শর্টকাটে গেলে। আচ্ছা তো যখন আমি বুঝতে পেরেছি যে আমি মানে মানুষ হয়ে জন্ম নিয়েছি বা কি বলে এটাকে এগিয়ে যাওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, হ্যাঁ তখন বাবা আমাদের এমএলএ ছিলেন তখন, সচিন সিং এর আমলে বা রাধীর রঞ্জন গুপ্তের আমলে উনি এমএলএ ছিলেন। হ্যাঁ হ্যাঁ তো সবসময় যাতায়াত আমাদের বাড়িতে হ্যাঁ। মানে শিক্ষাবিদরা বা হ্যাঁ। অফিসার থাকতো, হ্যাঁ তো সেগুলো দেখতাম ওনাদের থেকে আমি দেখতাম, হ্যাঁ তো চেষ্টা করতাম। এরপর পড়াশোনা আমার গ্রামেই ছিল। হ্যাঁ হ্যাঁ 81-এ 80 দাঙ্গা হয়েছিল আমাদের এখানে ত্রিপুরাতে, সেই 80-তে আমার আগরতলাতে যাওয়ার কথা ছিল। দাদা সঞ্জীব কুমার ত্রিপুরা, উনি রিটায়ারমেন্টে গেছেন এখন, উনি বুজং স্কুলের ছাত্র ছিলেন। আচ্ছা আচ্ছা তো সেই সুবাদে দাদা আমাকেও বুজং স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল, আচ্ছা, আচ্ছা। কিন্তু যখন দাঙ্গাটা হয়েছিল তখন আর দাদা ওখানে আর না থেকে উনি চলে যান ইয়েতে শিলং। আচ্ছা এবং পরবর্তী সময়ে লাল সিং রাংখল, উনি এখন নেপকোতে অ্যাবজর্ব হয়ে গেছেন ওখানে। উনি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন এবং আচ্ছা। ওনার সাথে দাদার পরিচয় হওয়ার পরে মানে রামকৃষ্ণ আশ্রম চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি আচ্ছা পৃথিবীর আচ্ছা, এক সময় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হ্যাঁ। বৃষ্টি হতো সেখানে। হ্যাঁ 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 তো সেইখানে আমাকে দাদা নিয়ে রামকৃষ্ণ মিশনে ভর্তি করানো হয় আমাকে। আবার ক্লাস 5-এই সেখানে ভর্তি হই আমি। হ্যাঁ হ্যাঁ তো আমি যখন গ্রামে ছিলাম, আমি আমার নিজের নামটা ইংরেজিতে ভালো লিখতে পারতাম না, আমি মুখস্থ করলে লিখে নিতে পারতাম এবং ওয়ার্ডগুলো আমি লিখে দিতে পারতাম, কিন্তু প্রনাউন্সিয়েশন আমি পারতাম না, এই ছিল আমার স্ট্যান্ডার্ড। তো যখন আমি চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে গেলাম, সেখানে মহারাজদের সাথে থেকে সেখানে আমাদের যে স্যারেরা ছিল ওনাদের আশীর্বাদ পেয়ে, ওনাদের গাইডলাইন পেয়ে, তারপরে দিয়ে আমি আস্তে 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 দারুণ দারুণ মানে আমার এই যে বর্তমানের দিকে এগিয়েছিলাম সেখানে। দারুণ। তো সবসময় গুণী জ্ঞানীদের ব্যক্তিদের সাথে থাকলে কিছুটা জ্ঞানটা প্রাপ্তি হয়। হ্যাঁ অবশ্যই স্যার, লোহার সাথে থাকলে নাকি চুম্বকের সাথে লোহা থাকলে নাকি লোহা চুম্বকের মতো কাজ করে। একদম একদম। তো আমিও কিছুটা অর্জন করার চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ তো ভালোবাসা সবসময় পেয়েছি, মহারাজদের আদর পেয়েছি, স্যারদের আদর পেয়েছি, দিদিমণিরা আদর পেয়েছি আমি। এরপর আমার শিলংয়ে পড়াশোনা। তবে শিলংয়ে পড়াশোনার সময় আমি এনসিসি করতাম, চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে এনসিসি করতাম। আচ্ছা আচ্ছা সেখানে আমি চেহারাটা খারাপ না, তার জন্য সবসময় আমাকে ফ্রন্ট লাইনে রাখতো দাঁড় করে দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। তো এনসিসিতে সেখানে আমি স্কুল লেভেলে ছিলাম, সার্জেন্ট পর্যন্ত হাইয়েস্ট র্যাঙ্ক। এরপরে কলেজে গিয়ে সিনিয়র আন্ডার অফিসার। তো সেখানে এনসিসি করার সুবাদে বেস্ট ক্যাডেটও পেয়েছিলাম, অনেক অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের পর গভর্নর্স গোল্ড মেডেলও পেয়েছিলাম। আমার ওয়াইফও অ্যাকচুয়ালি এই লাইনের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো সেইভাবে আমি আমরা যখন যেতাম শিলংয়ে, তখন
তখন আমাদেরকে এখনের মতো ট্যুরিস্ট বাস বা পার্সোনাল কার এসব কিছু ছিল না, আমাদেরকে ট্রাকের উপরে চলে যেতে হতো। ও মাই গড, ট্রাকের উপরে, ভেতরেও না, ট্রাকের উপরে বসে সেই কুমারগাঁ চুরাইবাড়ি যাওয়ার পরে ভেতরে সিট পেতাম। ও মাই গড, সেখান থেকে সোনাপুর বলে যে জায়গাটা আছে এখন, সেখানে গিয়ে রাত্রি যাপন করতাম আমরা। গাড়ির ভেতরে বেডিং খুলে ঘুমাতাম, অথবা হোটেল বা চাষতুলের বারান্দার মধ্যে। মানে আজকালের ছেলেমেয়েরা মানে এটা এদের জন্য ভাবাটা সেগুলা ওরা এখন impossible ব্যাপার। আমারই সন্তানরা ভাবতেই পারে না সেগুলো। এরপর শিলংয়ে পৌঁছার পর সেখান থেকে আবার চেরাপুঞ্জি যেতে হলে আমাদের বাসে বা ট্যাক্সিতে যেতে হতো। ট্যাক্সি ফেয়ার ছিল তখন আমাদেরকে 10 টাকা। 10 টাকা 10 টাকা। এখন আর বাজার বাসে তখন ছিল, পেছনে যদি বসতাম সে টকটা মানে ফাট্টা বিছানো, আচ্ছা সেটা ছিল 3 টাকা। আচ্ছা। আর সামনে যে স্পঞ্জি সিট ছিল সেটা ছিল 5 টাকা। আচ্ছা, তো আমি সবসময় প্রেফার করতাম ওই ফাট্টাওয়ালা সিটটার মধ্যে, কারণ আমাকে বাবা মাত্র 50 টাকা দিত, সেটা দিয়ে ম্যানেজ করে যেতে হতো। আর যখন যেতাম আমি কানতে কানতে যেতাম, টাকা কম পেতাম। তো সেখান থেকে কলেজের পরে আসলাম এখানে। তো রামকৃষ্ণ মিশনে ছিলাম আমি আমতলিতে, আমতলি রামকৃষ্ণ মিশনে। সেখানে আমার যে সেক্রেটারি মহারাজ ছিলেন উনি আমাকে নিয়ে গেলেন সেখানে, বাড়িতে এসে নিয়ে গেলেন আমাকে। তুমি ত্রিপুরার ছেলে, ত্রিপুরার ছেলেদেরকে তুমি পড়াবে, তুমি যেভাবে বুঝতে পারবে আমরা বুঝতে পারবো না, Correct. আমি তোমার সাহায্য চাই। কারেক্ট তোমাকে আমরা শিখিয়েছি যা সেটাই তুমি আমার ত্রিপুরার ছেলেদের তুমি শিখাবে। কারেক্ট। তো খুব খুশি হলাম, গেলাম সেখানে। তো যাওয়ার পরে সেখানে আমি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট কাম টিচারে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই থেকেই আমি আবার হ্যাঁ। ত্রিপুরা পুলিশের যখন সাব ইন্সপেক্টরের ছিল ইন্টারভিউ, হ্যাঁ হ্যাঁ তখন দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ। ওখানে বলতাম শ্বশুর বাড়িতে যাই, আর শ্বশুর বাড়িতে বলতাম আমি মিশনে যাই। এই গ্যাপটার মধ্যে আমি দিতাম, বুঝতে পারলাম। কারণ আমার শ্বশুর একটা কথা বলেছে আমাকে যে তুমি যেটা 1 বছরে করতে যাচ্ছ সেটা তুমি 10 বছরে করবে। হ্যাঁ হ্যাঁ সেটা তখন আমি বুঝিনি। হ্যাঁ হ্যাঁ তো সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর থেকে ডিএসপি আসতে গেলে মিনিমাম 10 বছর লাগতো। হ্যাঁ হ্যাঁ তো আমি 20 বছরে গিয়ে প্রমোশন পেয়েছি। হ্যাঁ তো আমি যদি ডিএসপি হ্যাঁ। তখন যদি আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে যদি আমি টিপিএসসি মানে টিপিএস এক্সাম দিতাম, correct. তাহলে ডাইরেক্ট ডিএসপি হতাম। Directly হয়ে যেত, আর ডাইরেক্ট হ্যাঁ। ডিএসপি হয়ে গেলে এখন হয়তো বা আমি আমার র্যাঙ্ক এখন ডিআইজি বা আইজি র্যাঙ্কে হতো। Correct, correct. তো সেটা বুঝতে পারিনি তখন। তখন তো ওই যে না সবাই ওই বয়সটাই বয়সটাই different হয়, সেরকম স্যার। ছিল, হ্যাঁ স্যার। রাগ ছিল, ক্রোধ ছিল বেশি। কারেক্ট কারেক্ট। তো এরপর আরো কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি জব পেয়েছিলাম। তো সেই জবটা আমি করিনি, কারণ তখন আমি 12 পরীক্ষা দিয়েছিলাম শুধু। ও তখন এরপরে আমি আবার গ্রাজুয়েশন পড়াশোনা করেছি। এরপর একটা ক্লারিক্যাল আবার পেয়েছিলাম সামনেতেও, আচ্ছা। মেন পাওয়ার এমপ্লয়মেন্ট মেন পাওয়ার কি একটা আছে ওইটার মধ্যে। ওকে। তো সেটাও আমি জয়েন করিনি, আমি লিখে দিয়েছিলাম। তো লাস্টলি আমি পুলিশে আসলাম। হ্যাঁ 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 তো পুলিশে আসার কারণটা হচ্ছে আমার হ্যাঁ। খুব শখ, যেহেতু আমি এনসিসি করতাম। হ্যাঁ 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 তো ভাবতাম যে আরে কান্দের মধ্যে তারা লাগানো, হ্যাঁ কারেক্ট কোমরের মধ্যে পিস্তল, হ্যাঁ, হ্যাঁ। হাতের মধ্যে লাঠি, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, মিছিল অবশ্যই। চললে মিছিলের সামনে সামনে হাঁটে, Correct, correct, গাড়িতে correct, বসলে correct, গাড়ির সামনে সামনে বসে Correct, sir. আবার সবাই সার সার বলে। হ্যাঁ না না এই তো ইমোশনটা এই বুঝতে যে পারছি স্যার। ইয়েটা ছিল না সেই ক্রেজটা, হ্যাঁ হ্যাঁ তো সেটা দেখে আমি বলছি না আমি হলে পুলিশ সাব ইন্সপেক্টরই হবো। তো দিলাম পরীক্ষা ইন্টারভিউ দিলাম, রিটার্ন দিলাম, রিটার্নের পর ফিজিক্যাল দিলাম, ফিজিক্যালের পরে রিটার্ন হলো। তো রিটার্নের পর তো আমি তারপর ভাইবা, হ্যাঁ হ্যাঁ তো সব কিছুতেই পাস করলাম। পাস করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেলাম। বুঝতে পারলাম স্যার। তো ট্রেনিং করার পরে সাব ইন্সপেক্টর রূপে চাকরি করলাম। এরপরে স্টেপ বাই স্টেপ ইন্সপেক্টরের পরে আমার 2013-তে আমি টিপিএসসি গ্রেড 2-তে প্রমোশনটা পেলাম আর কি। দারুণ স্যার। ওকে স্যার, নেক্সট একটা কথায় আসি, একটু ভিন্ন রকম প্রশ্ন হবে স্যার। বাই দ্য ওয়ে, আমি জানি যে তোমরা সবাই অপেক্ষা করছো যে কখন জব মানে টিপিএসসি এসব নিয়ে কথা বলবো, এটার জন্য অপেক্ষা করছো। ওইটাতে আসবো, একটু স্যার সম্বন্ধে আরেকটু জেনে যাই। খুব ইন্টারেস্টিং প্রশ্ন হতে যাচ্ছে আগেরগুলো। তো স্যার যে প্রশ্নটা আমি নেক্সট জিজ্ঞেস করতে যাচ্ছি, অনেকেরই প্রশ্ন থাকে, আপনার বিভিন্ন ভিডিও দেখলে সেখানেও বিভিন্ন প্রশ্ন আমি ফলো করি কখনো কখনো। তো একটা প্রশ্ন হচ্ছে যে উনি তো একজন অফিসার, উনি ইউটিউব করছেন কেন, বা এটা তো লিগ্যাল নাকি, এটা কেন করছেন উনি তো ঠিক করছেন না, এরকম বিভিন্ন ধরনের। এবার এটার মধ্যে আমি একটা কথা এটাই বলবো যে আপনি একা নন কিন্তু স্যার, আপনার আগেও অনেক সাকসেসফুল ইউটিউবার্স আছেন নর্থ ইন্ডিয়া থেকে, সাউথ ইন্ডিয়া থেকে, যারা এগুলো বিন্দাস করছেন। আমি কখনো অপোজিশন দেখিনি, কিন্তু আমি ওনাদের হতে পারে অত রিসার্চ করিনি। আপনি যেহেতু ত্রিপুরার মানুষ, তো অনেকে প্রশ্নগুলো তো আমাদের কানে চলে আসে, কারণ আমরা ছোট জায়গা, সেই হিসাবে প্রশ্নগুলো চলে আসে। তো এই ব্যাপার নিয়ে যদি আপনি কিছু বলতেন স্যার। অ্যাকচুয়ালি ইউটিউব করলে
টাকা পাই সেটা আমার জানা ছিল না, ওকে। কারণ আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ ছিলাম না। একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেখানে মাঝে মধ্যে একটা পোস্ট করতাম বা ফটো দিতাম, সেটা দিলে অনেক লাইক আসতো, কমেন্টস আসতো, ভালো লাগতো। কারণ আমরা তো সোশ্যাল অ্যানিমাল আলটিমেটলি। ইয়েস রাইট। তো আমার মেয়েরা বললো যে বাবা তুমি যে কাজগুলো করো সেই কাজগুলোই তুমি ইউটিউবে দাও, লোকেরা কিছু তো জানতে পারবে, শিখতে পারবে। টাকা ইনকামটা হচ্ছে আমার প্রাইমারি না। আর টাকা ইনকাম কত করেছে না করেছে আমি জানি না। তো আমি যেমন বলেছিলাম যে আমি ডোনেট করব, গরিবদেরকে দিয়ে দেব, আমার যা টাকা কতটুকু এসে আমি জানি না, এর থেকে বেশি আমি ডোনেট করেছি। অ্যাকচুয়ালি আমি কনফিউজড যে ইউটিউবে ভিডিও করা, বিইং এ অফিসার বা এমপ্লয়ি, আমি কনফিউজ। কারণ আমাকে কিছু সিনিয়র অফিসাররা বলে যে তুমি জেসা কর রহে না ও বহুত আচ্ছা হয়, ও করতে যাও। তো কেউ বলে কি না তুমি করতে পারো না, এগুলো করো না। তো আমি জাস্ট পাজল বা আমি কনফিউজড, আমি কি করব। তবে হ্যাঁ, আমি জানি যে আমি যদি আমার ভিডিওর মধ্যে আমি যদি ইলিগাল কিছু বলি আমার ডিপার্টমেন্টের এগেনস্টে বা আমার গভর্নমেন্টের এগেনস্টে বা কোনো ধর্মের এগেনস্টে বা কোনো কাস্টের এগেনস্টে, তাহলে আমি সেখানে ইলিগাল আমি মনে করি। কিন্তু আমার ভিডিওতে আমি চেষ্টা করেছি আমাদের যে গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, ট্রাফিক সম্বন্ধে অ্যাওয়ারনেস, ইনভেস্টিগেশনের যে সাকসেসগুলো, আমাদের পুলিশরা যে কত কষ্ট করে ডিউটি করে, সেগুলো দেখানোর আমি চেষ্টা করেছি। কারেক্ট। তো অনেকে অনেক কিছু কমেন্টস করে, আমি সব কমেন্টস আমি পড়ি, আবার কিছু লোকে আমি কমেন্টস রিপ্লাইও দেই, আবার কিছু লোকে আমি নেগলেক্টও করি, কারণ কিছু কিছু ভ্যালুলেস প্রশ্ন করে, সেগুলো আমার মনে হয় না আমার দেওয়া উচিত। না ও একদম কারেক্ট। হ্যাঁ, তো এর জন্যই কি করব না সেটাও আমি কনফিউশনে আছি। তবে আমার ইউটিউবে যে ভিডিও করি বা কি বলে এটাকে সোশ্যাল মিডিয়াতে, সেটা আমার ইম্পর্টেন্ট না। আমার হচ্ছে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকা, আমার পরিবার নিয়ে আমার থাকা। কারেক্ট। আর এর মধ্যে স্যার আপনার ডিপার্টমেন্টই আপনার একটা পরিবারই স্যার। ডিপার্টমেন্ট আমার পরিবার, এবং আমি লাকি যে এগেইন আই এম ইন টিএসআর, এখন বর্তমানে আছি। টিএসআর হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব ছিল, এখন ভারতবর্ষের গর্ব ত্রিপুরা পুলিশ টিএসআর। এবং আমি গত এসডিপি হওয়ার আগে আমি 8 বছর টিএসআর এ ছিলাম, বিভিন্ন ব্যাটালিয়নে। দিল্লিতে চাকরি করেছি, সেই সুবাদে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ইলেকশন আসলে যেতাম আমি সেখানে। তো আই কনসিডার মাইসেলফ টু বি মোস্ট লাকি ম্যান। বুঝতে পেরেছি। আর যে ভালোবাসা পাই আমি বা যে ভালোবাসা পেয়েছি আমি জনসাধারণ থেকে, আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করি। এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কারোর কি বলে এটা মনে আঘাত পৌঁছে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি সবসময়। একদম স্যার। আর হচ্ছে যেটা ওই বলছিলেন আর কি, যে আপনি তো কোটিপতি হয়ে যাচ্ছেন, এত ফলোয়ার, এত ভিউজ, তো এত টাকা আপনি কি করবেন? মানে কি বড় বড় সন্দুক বানাচ্ছেন না কি করছেন? সন্দুক তো বাবার বড় বড় সন্দুক বানিয়ে দিয়ে গেছে, কিন্তু সবগুলো খালি। বাবা ল্যাব তুষক রাখতেন, কারণ আমাদের তো গ্রামের ঘর, ইঁদুরের প্রভাব বেশি, তো যার জন্য বড় বড় সন্দুক এখন আছে। আপনারা যদি যান আমার গ্রামের বাড়িতে তো যেতে পারেন। কোটিপতি না, বাবা আমাকে কোটিপতির উপরে কি বলে আরবপতি, আমাকে অলরেডি বাবা আরবপতি করে দিয়ে গেছে। কারণ বাবার যে জায়গা জমিন গুলো আছে না, আপনারা গেলে দেখবেন তো আমার গ্রামের বাড়ি, বাজারে যেটা দোকান বিটি আছে বা ফিশারি আছে, ক্ষেত, ধান ক্ষেত, বাড়ি বিটি, তো সেইগুলো দেখলে বুঝবেন আমি কোটিপতি না লাখপতি না গরিবপতি। তো কে কি বলে সেটা দেখে আমার কোনো লাভ নেই, আমার কাজ আমার করতে হবে। আমাকে আগে এগিয়ে যেতে হবে। দারুণ স্যার। এখানে কিন্তু একটা শিক্ষার বিষয় আছে। শিক্ষার বিষয়টা হচ্ছে যেমন আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন সম্বন্ধেই বলছি। অনেক ক্ষেত্রে অনেকে কি বলে যে জানেন স্যার, আমি যদি জব না পাই, প্রিপারেশন নিচ্ছি, জব যদি না পায় তাহলে তো আমার পুরো সোসাইটিতে নাম অনেকে এই ধরনের প্রশ্ন কিন্তু করে। I'm telling you, please never think like that. Whatever you are doing, please keep doing that. Don't think who will tell what. You would have to just keep doing, and one day when you will get the success, nobody will tell anything against you. So please ওই জিনিসটা মনে রাখবেন। চলুন স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে এখন ধীরে ধীরে যেটা আমরা শুরুতে বলেছি যে আমরা একটু গভর্নমেন্ট জবের জিনিসগুলোর দিকে যাব। যদি স্যার জেনারেলি দেখেন স্যার, টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অনেক ধরনের জব নিয়ে আসেন। তো
আপনার ওভারঅল যদি দেখেন অবশ্যই অপশন তো অনেক আছে, ঠিক আছে। এখন আমরা সাধারণত আমাদের ইনস্টিটিউশনের কথা বলছি, যখন আমরা সবাইকে বলি যে ভাই তুমি যদি টিপিএসসির প্রিপারেশন নাও তাহলে তুমি এসএসসিও দিতে পারবে, তুমি কোর্টেরও পরীক্ষা দিতে পারবে, জেআরবিটিও দিতে পারবে, অপশন অনেক। তো আমি যখন টিপিএসসি বলছি কিন্তু টিপিএসসি নয়, অপশন অনেক। তো ওভারঅল এই যে অপরচুনিটিটা, এটা আপনার মতে এই যে পরীক্ষাটা যারা জবের মানে গভর্নমেন্ট জব চাইছে, আপনার মতে কেমন মানে টিপিএসসি জন্য প্রিপারেশন করা জিনিসটা কেমন ফিল হয়? টিপিএসসির প্রিপারেশনটা নেওয়াটা খুব প্রয়োজন আছে যদি জব করে যদি সাকসেস পেতে চান। আপনি জীবনের সাকসেসটা শুধু টিপিএসসি টিপিএস এসব দিয়ে সাকসেস হয় না, সাকসেস হতে হবে আপনার কর্ম দিয়ে। কারেক্ট স্যার। আপনি কতটুকু খুশি থাকতে পারেন স্যার, কারেক্ট স্যার, কারেক্ট স্যার। আপনি কতটুকু খুশি থাকতে পারেন, Correct, আপনি যদি যে কোনো কাজ করে যদি খুশি থাকেন, হ্যাঁ স্যার, পরিবারে যদি খুশি আনতে পারেন, হ্যাঁ, স্যার। সেটাই হচ্ছে আপনার সাকসেস। Correct. আদারওয়াইজ দেখুন অনেক র্যাঙ্ক বড় হয়ে গেছে, একদম, একদম। হ্যাঁ আমার মতো অনেক র্যাঙ্ক আছে, কিন্তু সাকসেস বলতে কি বাড়ি ঘরে গিয়ে শান্তি নেই, Correct, এগুলো সাকসেস। এটা আবার সাকসেস নয়। তো সেটাই বলি আমি। তার মানে হচ্ছে যে স্যার সে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করি আর প্রাইভেট জবের জন্য প্রিপারেশন করি, আলটিমেটলি কিন্তু আলটিমেট গোল আমাদেরকে হ্যাপি থাকা, Happy থাকতে অ্যাজ এ হিউম্যান। As a human. তো ওই হ্যাপি থাকার জন্য কিন্তু মানে বিভিন্নভাবে সে মোটিভেশনাল বুকস হোক আর স্পিরিচুয়াল থাকা হোক, সেই জিনিসটাও কিন্তু লাইফে ইম্পর্টেন্ট স্যার। দেখুন আমাদের যে সমাজের মধ্যে শুধু টিপিএস টিসিএস বা হ্যাঁ। এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার বলে হ্যাঁ। সবাই না, কারেক্ট। যারা রিক্সা চালায় হ্যাঁ স্যার। তারাও দেখুন যে সন্ধ্যার পরে বাড়িতে গেলে হ্যাঁ। 2 মুঠো চাল নিয়ে যায়, যা ইনকাম নেই সেটা দিয়ে অনেক খুশি থাকে। একদম স্যার। তো ওরা যদি খুশি থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না? কারেক্ট স্যার। আর ইনকামের যে বলছে যে ইনকামের যে রাস্তা, সেটা শুধু চাকরি, গভর্নমেন্টের চাকরি করলেই যে ইনকাম আসবে তা না। না স্যার, না স্যার। হ্যাঁ। একটা ছোট্ট কাহিনী বলি আমার কাহিনীর মধ্যে। আমি কি করতাম জানেন? আমি যখন পড়াশোনা করতাম, হ্যাঁ। বাবা তো আমাকে শুধু 50 টাকার মতো দিয়ে দিত। হ্যাঁ, হ্যাঁ। তো যখন আমি 200-300 টাকা পাওয়া শুরু হলো শিলং যাওয়ার জন্য, তখন আমি সোজা চলে যেতাম আগরতলা। আগরতলা গিয়ে কি করতাম, আমি বটতলা বাজারে যেতাম। বটতলা বাজারে গিয়ে আমি কি করতাম, এই যে ক্যামেরা রোল, কালার রুল আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্যামেরা রুলগুলো কিনতাম। আগরতলাতে সেটা দাম হচ্ছে 10 টাকা, হ্যাঁ, হ্যাঁ। আর ইয়েতে শিলংয়ে হচ্ছে সেটা 5-50 টাকা। ও তো আমি আমার কাছে যা সামর্থ্য টাকা থাকতো, সে টাকা দিয়ে আমি হ্যাঁ। 4টা-5টা ক্যামেরা রোল কিনে নিয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে গিয়ে ওখানে একটা স্টুডিও আছে তানখেতিতে, আমার আঙ্কেল বাঙালি ভদ্রলোক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনাকে দিতাম, কাকু ক্যামেরা রিলটা আপনার জন্য এনেছি। তো উনি আমাকে পার রোল 10 টাকা প্রফিট দিত। হ্যাঁ, হ্যাঁ, তো সেখানে আমার এক্সট্রা ইনকাম হয়ে যেত। হ্যাঁ, ডাইরেক্ট 50 টাকা 100 টাকা হয়ে গেছে। আর যখন শিলং থেকে আমি আসতাম, হ্যাঁ, হ্যাঁ। এই যে টি শার্ট গুলো আছে না, গোলগলা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গোলগলা টি শার্ট, এগুলো তখন আমাদের ত্রিপুরাতে আসে নাই। হ্যাঁ, হ্যাঁ। তখন শিলংয়ে ফুটপাতের মধ্যে 10 টাকা বিক্রি করতো সেগুলো। ও। তো তখন কি করতাম, আমি আমার নিজের পকেট মানি বাঁচিয়ে তখন আমি 4টা-5টা, হ্যাঁ। হ্যাঁ 4টা-5টা টি শার্ট আমি কিনে হ্যাঁ। গ্রামে নিয়ে আসতাম, এবং সেটা এনে আমি কি করতাম, 20 টাকা করে বিক্রি করতাম। চিন্তা করুন, চিন্তা। এবং আমাদের বাড়িতে তখন তেজপাতা গাছ ছিল, তেজপাতা বড় গাছ ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই তেজপাতার ডালগুলো মানে কেটে শুকিয়ে বাজারে নিয়ে আমি 10 পয়সা করে বিক্রি করতাম একটা মুঠা। চিন্তা করুন, তো চিন্তা করুন। ইনকাম করার জন্য লজ্জা করতে নেই, যে কোনো কাজ কোনো ছোট হয় না। একদম, একদম, একদম। আমি দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি কাজ জানি না এমন কোন কাজটা আমি নিজে জানি না, আমি নিজেও ঠিক বলতে পারি না। হ্যাঁ, সব কাজই আমি করি, হ্যাঁ। ইভেন সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করা পর্যন্ত আমি নিজে করি। হ্যাঁ, হ্যাঁ। তো কোনো কাজে আমাদের ছোট না, একদম। কথা হচ্ছে আমাদের নিয়ত ঠিক থাকতে হবে। একদম স্যার, একদম স্যার, একদম স্যার, কারেক্ট স্যার। আরেকটা হচ্ছে যে টিপিএসসির প্রিপারেশন বা যাই বলি জেআরবিটির প্রিপারেশন বা এসএসসির প্রিপারেশন কারা করা উচিত, কারা এই প্রিপারেশন শুরু করা উচিত আর কারাও করা উচিত নয়? আমাদের যে 3 ইডিয়ট সিনেমা সবাই দেখেছেন আপনারা, হ্যাঁ। আমির খান সেখানে বলেছিল, হ্যাঁ, সেই ডায়লগগুলো খুব ফেমাস হয়ে গিয়েছিল। কিন্তু এর আগেও কিন্তু আমি বলেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। গার্জিয়ানদেরকে বলেছিলাম আমি, বা আমার ফ্রেন্ড সার্কেলও বলেছিলাম, তুমি যেটা করার ইচ্ছা থাকে সেটাই তুমি করো, কারেক্ট। কারোর কথাই করবে না। একদম, একদম, একদম। তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, Correct. তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে আর্টস নিয়ে পড়াশোনা করো। Correct. এবং গার্জিয়ানদেরকেও বলেছি, হ্যাঁ। আপনার ছেলে আর্টস নিয়ে ইন্টারেস্টেড, হোয়াই ইউ আর ইনসিস্টিং হিম ইন এ সায়েন্স? একদম, 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 একদম। তো দাদাও চেয়েছিল আমাকে সায়েন্স পড়ানোর জন্য, আমাকে ডাক্তার পড়ানোর জন্য, কিন্তু আমি যাইনি সেখানে, আমি আর্টস পড়েছি, কারণ আমার লাইন কি পুলিশ লাইন। কারেক্ট। তার মানে হচ্ছে স্যার মানুষকে এটা করতে হবে, Determine হতে হবে। একদম, যে আমি এই লাইনে যাব কি যাব না। যখন ডিটারমাইন্ড হয়ে গেছে চলুন চলো। শুরু করি, হ্যাঁ, শুরু আর সেখানে করি। হার্ড ওয়ার্ক করতে হবে এবং চেষ্টা করতে হবে। একদম, আর correct, এখন তো স্কুপ অনেক চলে এসেছে। আমাদের সময় দেখো, আমরা আগরতলা যেতে হতো, নোটস কালেক্ট করতে হতো, কোচিং সেন্টার ছিল না, গাইড Correct, ছিল না, correct. আমাদেরকে বলার মতো কোনো লোক ছিল না। কারেক্ট স্যার। এখন তো অনলাইন অফলাইন বাড়িতে একদম, থেকেই সবকিছু পাওয়া যায় এখন। আমরাই দিচ্ছি।
আপনারাই দিচ্ছেন, আপনাদের কি যে সমীশ, yes. আপনাদের সমীশ খুব সুনাম আছে আমি জানি, এবং Thank you, আপনাদের thank you, সুনাম sir. সমীশ থেকে কোচিং সেন্টার থেকে আপনাদের অনেক স্টুডেন্টস সাব ইন্সপেক্টর হয়েছে, একদম, sir, হ্যাঁ, একদম, অনেক sir. ইয়েতে হয়েছে। একদম, তো আমি আশা রাখবো আপনারা আপনাদের কাজ নিয়ে এগিয়ে চেষ্টা যাবেন এবং করছি, সাকসেস স্যার, হবেন। খুব চেষ্টা করছি, আর মানুষ অনেক সাপোর্ট করছে, স্টুডেন্টরাও অনেক সাপোর্ট করছে, খুব সাপোর্ট পাচ্ছি স্যার। আরেকটা হচ্ছে স্যার, টিপিএসসির যে পরীক্ষাটা, এবার ভেবে নিলাম যে কেউ ডিসিশন নিয়েছে, ওনারা এখন টিপিএসসি করবেন, এবার নেক্সট প্রিপারেশন। তো আপনার মতে কি মনে হয় এটা কতটুকু কঠিন? অ্যাকচুয়ালি ইচ্ছা শক্তি থাকে কোনো কিছুই কঠিন না। মানুষে মার্চে কি পাঠিয়েছে, এখন তো এলন মাস্ক বলছে আমি তো লোকের বসতি বানিয়ে দেবো মার্সে, সে মার্চে পৌঁছে গেছে। কারেক্ট স্যার, তো এখন কঠিন বলে কিছু না। কারেক্ট স্যার। তবে সেটাই বলছি যে ডিটারমাইন হতে হবে এবং সিরিয়াস হতে হবে এবং খুব সিনসিয়ার। সিরিয়াস মানে কি, খুব সিনসিয়ার। আমার টার্গেট থাকতে হবে, ইয়েস আমি এখানে সাকসেস পেতে হবে। কারেক্ট 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 কারেক্ট। আমার মাইন্ড সেট আপ সেখানেই হতে হবে যে আমি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আই হ্যাভ টু বি সাকসেসফুল ইন দিস। একদম। আমি একটা জিনিস দেখেছি স্যার, মানে গত 7-8 বছরের এক্সপিরিয়েন্সে যে জিনিসটা দেখেছি, অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে, শুরুতে তো মানে এমন হয়ে যায় যে আরে অনেক পড়া, কিভাবে করব। তো আমি শুরুতে যখন এটা দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি শুরুতে স্টুডেন্টদের বলে দিই প্লিজ আগে স্টাডি ম্যাটেরিয়ালস বাগেরা দেখে পরেশান হয়ে যেও না, কিছু ক্লাস জয়েন করো, যেই আমাদের ক্লাসেসগুলো পাবে কিছু পরীক্ষা দাও। আমরা অ্যাকচুয়ালি স্যার ক্লাস নিতে থাকি, এরপরে সপ্তাহে পরীক্ষা নিতে থাকি, এই ধরনের করতে থাকি কন্টিনিউয়াসলি। তো আর পরীক্ষার জন্য অনেক সময় পরেশানও হয়ে যায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট স্যার। তো আমরা মানে ওদেরকে এটাই বলি যে এটা করতে থাকো, কিছুদিন পরে যেই তুমি লেগে থাকবে কিছুদিন, তখন দেখবে তোমার কাছে এটা জিনিসটা একদম ইজি লাগবে। আচ্ছা জিনিসটা এমন। তো ঠিক বলেছেন স্যার। আরেকটা হচ্ছে আপনার টাইমে আর আজকের টাইমে টিপিএসসিতে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো তো আর সেম টু সেম নেই নিশ্চয়। তো আপনার কি ফিল হয়, কি চেঞ্জ হয়েছে, সেই হিসাবে স্টুডেন্টকে সেই হিসাবে কি পরিবর্তন করা উচিত? এখন তো গভর্নমেন্টের কাছে অনেক স্কোপ আছে এবং স্টুডেন্টসদের কাছে অনেক স্কোপ আছে, যেটা একটু আগে বলছিলাম আমি, যে আমাদের সময়ে এমন কিছু ছিল না যে অনলাইন বা স্টাডি বা নেটে এসব পড়াশোনা করার জন্য আমাদেরকে গাইড করার লোক পর্যন্ত ছিল না। কারেক্ট। কারণ তখন শিক্ষিত বলতে আমরাই ছিলাম শিক্ষিত। তাহলে তারপরে আমরা চেষ্টা করেছি গুরুজনদের থেকে মানে সাজেশন নেওয়া। বুদ্ধি তো দিতে পারে সবাই, সেই বুদ্ধিগুলো শুনতে হয় বড়দেরকে অবশ্যই। তো এখন যারা টিপিএসসি দেবে তারা এত সিরিয়াস হবার কিছু নেই। তবে হ্যাঁ, যেটা বললাম ডিটারমিনেশন একটা হচ্ছে যে এখন অনলাইনে পাওয়া যায়, অফলাইনে পাওয়া যায় নোটসগুলো একদম, এবং নলেজ সাবজেক্টগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় যেটা ছিল সেটা থেকে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কম্পিটিশন অনেক হয়ে গেছে। এখন যেমন কম্পিটিশন হয়ে গেছে, অপরচুনিটি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো যার জন্য এখন কি হয়, যেহেতু ক্যান্ডিডেট বেশি থাকে, তো ক্রিম লেয়ার গুলো গভর্নমেন্টও চাই ক্রিম লেয়ার, অবশ্যই। তো সেই ক্রিম লেয়ার হতে গেলে সেটাই বললাম, আগেও বলেছি যে সিরিয়াস হতে হবে, স্টুডিয়াস হতে হবে একদম। এবং কোচিং সেন্টার বা যদি কোচিং সেন্টার যদি নাও যাও তাহলে অনলাইনে অনেক কিছু সার্চ করলে পাওয়া যায়। অ্যাপস আছে, যেমন আপনাদেরও একটা অ্যাপস আছে আমাদের স্যার অনেকটা, আমি দেখলাম ইউটিউব চ্যানেলে যেই পরিমাণে আমরা ভিডিওস দিতে থাকি কন্টিনিউয়াসলি, হতে পারে ফুল প্রিপারেশন হবে না, কিন্তু আচ্ছা কাছে প্রিপারেশন, হ্যাঁ অনেক প্রিপারেশন হয়ে যায়। আমাদের অ্যাপেই যেই পরিমাণে স্যার ফ্রি কন্টেন্ট দিতে থাকি, ফুল প্রিপারেশন না হলেও আচ্ছা কাছে কিন্তু অনেক হেল্প পেয়ে যায়। তার মানে মানুষ এখন আপনাদের মতো আর না এত কষ্ট করতে হয় না, অ্যাভেলেবেল আছে। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, আপনি জয়েন করেছিলেন এজ এ সাব ইন্সপেক্টর, কারেক্ট। আজকে একজন টিপিএস অফিসার। তো তার মানে হচ্ছে যে একটা মানুষ, আমি স্টুডেন্টদের অনেক সময় বলি যে ঠিক আছে, কারণ সব সময় কি হয় না, স্টুডেন্টরা শুধু বড়টার টার্গেট নিলে তো অনেক সময়ও বেশি লেগে যায়। অনেকের মানে টাকাও সেরকম থাকে না, ইমিডিয়েটলি আর্নিং লাগে। তা আমি অনেককে কি বলি স্যার, যে আরে গ্রুপ সি পেয়ে যাবি, গ্রুপ সি জয়েন করে নে, দেখবি সেখানেই তুই অপরচুনিটি পেয়ে যাবি অনেকটা বড় হয়ে যাওয়ার। তো তার মানে আপনিই তো প্রমাণ, হতে পারে 2 দিন পরে আর আগে, যদি রিয়েলি অনেস্টলি যদি জিনিসটা করা যায়, সেখানে যদি আপনার পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে সেখানেও কিন্তু অপরচুনিটি আছে আর একটু বড় লেভেলে যাওয়ার। তো এই জিনিসটা সম্বন্ধে স্যার কি বলবেন? আচ্ছা, আমি কিছু উদাহরণ দিচ্ছি আমি। যেমন আমাদের
ত্রিপুরা পুলিশের মধ্যে অনেক আছে যে কনস্টেবল হয়ে হোমগার্ড হয়ে জয়েন করেছে, এসপি হয়ে জয়েন করেছে, কিন্তু সে মাস্টার ডিগ্রি হোল্ডার গ্রাজুয়েট ছেলে সে, কিন্তু তার চেষ্টা আছে যে আমি কম্পিটিশন এক্সাম দেব এবং আমার আরও লাইফটাকে আরও ফোকাস করতে হবে। তো সেই চেষ্টার কি বলে সেই সুবাদে সেই চেষ্টার সুবাদে অনেকেই কিন্তু আজকে টিপিএস সাব ইন্সপেক্টর এবং টিপিএস গ্রেড 2 হয়েছে, ডিএসপি হয়েছে এবং টিসিএস অফিসার হয়েছে। চিন্তা করুন। এবং আমার যে বর্তমান যে ক্যাম্প আছে এখানে একটা ছেলে আছে যে এমএসসি পাস, অথচ সে রাইফেলম্যান ইকুইভ্যালেন্ট টু আমাদের ত্রিপুরা পুলিশের কনস্টেবল, কিন্তু সে এখানে ডিউটির সাথে সাথে সে এক্সট্রা এফোর্ট দিয়ে সে এখানে পড়াশোনা করছে এবং ওর টার্গেট সে টিপিএস টিসিএস কম্পিটিশনে বসবে। দারুণ। তো এইরকম ভাবে একটা চেষ্টা থাকতে হবে। জব ছোট বড় না, একদম হচ্ছে আপনার নিজের মনটাকে ছোট বড় করতে হবে। আপনি যদি মনটাকে ছোট করে রাখেন তাহলে আপনি যে র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কে আপনি দিন কাটাতে হবে। আর আপনি যদি চেষ্টা চালিয়ে যান তাহলে আপনি আগে উন্নতি করার পথ থেকে যায়। গতবারের টিসিএস এর কথা বলছি, সে তো মানে একটা ছেলে ছিল, ও বাড়িতে প্রিপারেশন করছিল, অলরেডি জব করে, তো আমাদের থ্রোতেই জব করছিল, কিন্তু ও ঠিক প্রিপারেশন চালু রেখেছে। পরীক্ষার প্রায় 8-9 মাস আগের থেকে পুরো দমে আমাদের এখানে মানে পুরো ক্লাসেস করেছে। ফাইনালি ও ঠিক টিসিএস ক্লিয়ার করে এখন অফিসার। তো তার মানে সবার জন্য পসিবল। দেখুন, আমরা কেউই এত নিজেকে আইনস্টাইন ভেবে তো লাভ নেই, ঠিক আছে? আমরা কেউ একটু ট্যালেন্টের 19 আর 20 হয়, একটু 19 আর 20 হয়। আমি তো মনে করি সবাই সব কিছু করতে পারে যদি ইচ্ছা থাকে। তো তার মানে ও করতে পারছে মানে আরেকজনও করতে পারবে। তো আপনার কথাটা একদমই কারেক্ট স্যার। আরেকটা হচ্ছে স্যার ফাইনাল প্রশ্ন, আর আপনাকে পরেশান করবো না, অনেক প্রশ্ন করেছি। তো লাস্ট প্রশ্ন হচ্ছে ওভারঅল স্টুডেন্টসদের জন্য, সে স্টুডেন্ট হোক স্কুল লেভেলের হোক, আর সেই স্টুডেন্ট হোক যে চাইছে যে আমি গভর্নমেন্ট জব পাবো, অথবা এমন কেউ হোক যে চাইছে যে আমি গভর্নমেন্ট জবে যাবোই না। অনেকে তো আছে আমি পছন্দই করি না, ওরও তো জীবনে প্রাইভেট জব করে অথবা একটা বিজনেস করে কিছু একটা করে সে সাকসেসফুল হতে চায়। ওভারঅল সবার জন্য কিন্তু সাজেশন প্রায় সেমই জিনিস। ওভারঅল একটা সাজেশন যদি বলতেন স্যার খুব ভালো হতো। আমার সাজেশন এটাই, যারা স্টুডেন্টস আছেন আমি বলছি যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, বাবা মার কথা শুনো এবং স্কুলে যে টিচাররা আছে টিচারদের কথা মেনে চলো। আর একটা কথা আছে যে এখন যদি তুমি 8 ঘন্টা পড়াশোনা না করো, সময় না দাও, তাহলে ভবিষ্যতে তোমাকে 18 ঘন্টা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, এখন যদি 8 ঘন্টা আমি পড়াশোনা করলে আমার ভালো রেজাল্ট, এক্সাম সব আমি পাস ক্লিয়ার করে যাব, কিন্তু এখন যদি পড়াশোনা না করি আমার পড়াশোনা আধা পথে থেমে যাবে এবং আমি তারপরে আমাকে কাজ করে খেতে হবে, সে রাজমিস্ত্রি হোক আর যুগালি কাজে হোক আর বা মানুষের ঘরে মেড সার্ভেন্টে হোক বা প্রাইভেট জবই হোক। এখানে কিন্তু আপনি আগেই বলেছেন যে কোনোটাই খারাপ না, কিন্তু তোমার মনে আছে হতে পারে যে আমি এমন হতাম, কিন্তু তুমি আজকে মেহনত করছো না, তাহলে তুমি সেটা হতে পারবে না, আর আফসোস করতে হবে না। একদম এখন যদি সময় না দাও পরে আর সময় খুঁজে পাওয়া যাবে না। আর এখনের যে লাইফটা হচ্ছে স্টুডেন্ট লাইফটা হচ্ছে গোল্ডেন লাইফ, এবং এটাকে ইউটিলাইজ করতে হবে। একটাই মাথার মধ্যে চিন্তা করা দরকার, শুধু এখন আমার কোনো কাজ নেই, এখন শুধু আমার পড়াশোনা করার কাজ এবং ভালো রেজাল্ট করার, ভালো শিক্ষা পাওয়ার। আমি আমার সন্তানদেরকে বলি আমার ফার্স্ট র্যাঙ্ক দরকার নেই, সেকেন্ড র্যাঙ্কও দরকার নেই, আমি চাই তুমি জ্ঞান অর্জন করো। একদম তুমি জ্ঞান অর্জন করো। তুমি যদি জ্ঞান অর্জন করতে পারো তাহলে ভবিষ্যতে কোথাও আটকাবে না, তোমার গভর্নমেন্ট চাকরি করতে হবে না, নিজের জ্ঞানে নিজে গণিত হয়ে নিজে কামাই নিজে করে খেতে পারবে। শুধু চাকরি করলেই বেতন আসবে বা টাকা পাবে তা না, বিজনেস করছে, যারা চাকরি করছে না তারা দেখুন না, তারা অনেক কিছু কাজ করছে। ইভেন দেখুন আমরা আগরতলা শহরে লোক আমরা থাকেন, বরতলা বাজারে যান, আপনারা জিবি বাজারে যান বা গুল বাজারে যান, সেখানে মানুষের বাজার হয়, মানুষ বিক্রি হয় জানেন তো। এই যে সকালবেলা আসে বসে থাকে কে আমাকে হাজিরা কাজে নিয়ে যাবে, যারা সিনসিয়ারলি কাজ করে তাদের কিন্তু গুল বাজার এই যে বরতলা বাজারে মানুষ বাজারে যেতে হয় না, তারা ডাইরেক্ট ফোন করে তুমি কোথায় আছো ভাই, তুমি আমার বাড়িতে আসো, আমার কাজ আছে। লাইফটাই কিন্তু এমন, পুরো লাইফ। যারা এই যে কাজের নামে নিয়ে গেলে পরে বসে বসে
বসে বসে সিঁড়ির মধ্যে বিড়ি খায়, সিগারেট খায়, কাজ ফাঁকি দেয় না, বাটালি কষাতে কষাতে সময় নষ্ট করে দেয়, এইসব মিস্ত্রিরা কাজ পায় না। কারেক্ট। তো যার জন্য আমাদের লাইফের মধ্যে হচ্ছে লয়্যালটি এন্ড সিনসিয়ারিটি, একদম একদম। এটা যদি না থাকে তাহলে হয় না। আর যারা চাকরির জন্য প্রিপারেশন করছেন, আশা করি আপনারা সাকসেস হবেন। আর পুলিশের চাকরি যদি আপনারা যদি কেউ করবেন মনে করেন যে প্রসূন ত্রিপুরার অ্যাক্টিভিটিস দেখে মনে হয় যেন হ্যাঁ আমিও প্রসূন ত্রিপুরা হব, সিনেমায় ডাবাং সিনেমা দেখে দাবাং গিরি আমিও করবো, এমন কিছু না। পুলিশে যদি আপনারা চাকরি করতে চান, আমার সাজেশন হচ্ছে স্যাক্রিফাইস মনোভাব থাকতে হবে। একদম একদম। স্যাক্রিফাইস মনোভাব থাকতে হবে, একদম। না হলে পুলিশে চাকরি করা একদম। খুবই কষ্ট। একদম। আপনার ছেলের বার্থডে হবে, হ্যাঁ। মিসেসের অ্যানিভার্সারি হবে, হ্যাঁ সব রেডি হয়ে আছে, কিন্তু আপনি যেতে পারবেন না, Correct, তখন মন খারাপ হবে। হ্যাঁ। এইগুলো আপনাকে স্যাক্রিফাইস করতে আগে হবে, থেকে বুঝে নিতে আগে হবে, থেকে বুঝে নিতে হবে। কারেক্ট কারেক্ট। এবং ত্যাগ যে জিনিস, যেটা স্যাক্রিফাইস মানে ত্যাগ, অবশ্যই, অবশ্যই, সেই ত্যাগ হ্যাঁ। জিনিসটা আমাদের ডেভেলপ করতে হবে যদি অবশ্যই। পুলিশে চাকরি করতে হয়। অবশ্যই, অবশ্যই। যেমন আমার এখানে যখন জওয়ানরা আছে, হ্যাঁ। কত দূর দূর থেকে আছে, অবশ্যই, হ্যাঁ অবশ্যই। সবারই ইচ্ছা করে বাড়িতে যাব, মা বাবাকে দেখবো, একদম। কিন্তু যাওয়ার সময় অনেক সময় হয়ে যায় কি আমাদের ডিউটির জন্য আমরা যেতে পারি না, হ্যাঁ, হ্যাঁ। বা আমাদের অনেক কিছু বাইন্ডিংস থাকে, তার জন্য একদম, আমরা যেতে পারি না। একদম একদম। তো এটাই বলি, স্যাক্রিফাইস হচ্ছে মেন পুলিশে। একদম। আর যদি সেই স্যাক্রিফাইসিং এর মনোভাবটা না থাকে, আমি অনুরোধ করব যাতে পুলিশ চাকরিতে জয়েন না করে। কারেক্ট 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 কারেক্ট। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে এতটুকু সময় দেওয়ার জন্য। আমি ভাবতেও পারিনি, প্রথমত এত দূরে আসতেও আপনারা অনেক হেল্প করেছেন। আসার পর সুন্দর সিনারি পেয়েছি, খুব ভালো লাগছে। আর আপনার সঙ্গে দেখা করে তো আর সেটা বলে লাভ নেই, Thank সেটা you. আপনার সামনে আর কি বলবো, খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর সাজেশনস, আশা করি যারাই শুনছেন প্রচণ্ড কাজে আসবে যদি সিরিয়াসলি জিনিসটাকে নেন। এখন এইভাবে যদি নেন যে আরে উনি যদি পজিটিভ মাইন্ডেড হয়, কারেক্ট, পজিটিভলি যদি নেন, অনেক অনেক উপকার হবে মানুষের, সেটাই আমি আশা করছি। আবারও আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাইতে। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এই পডকাস্ট শোর মাধ্যমে অনেকে উপকার পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সবাইকে নমস্কার। নমস্কার।